বিয়ে 3 বছর পূর্ণ হয়েছে কিছুদিন আগে অদ্রি ও বিভানের। রিমু ভাবির সাথে ওই দিনের পর আজ 3 মাস পেরিয়ে গেছে। 3 মাস পূর্ণ হবার পরে শাশুড়ি অদ্রিকে বলেছে বাচ্চা নেওয়ার কথা। যখন চতুর্থ মাসে পড়লেও তাও পিরিয়ড মিস হয়নি, মানে প্রেগনেন্ট না। শাশুড়ি তো হতাশায় ডুবে গেছে। আর এদিকে রিমু প্রায় প্রতিদিনই খবর রাখে। রিমু বিভানের মায়ের কানে এবার অদ্রিকে ডিভোর্স দেওয়ার কথা তুলে। জীবনের মা আরও 1 মাস অপেক্ষা করার কথা বলে। রিমু যেদিন সবাইকে সব জানিয়েছে সেদিনের পর 5 মাস কেটে গেছে। এবার আর বিভানের মা অপেক্ষা করবে না। তার মনে এটাই ঢুকানো হয়েছে যে অদ্রির আর বাচ্চা হবে না। বিভান তার মাকে অনেক বুঝিয়েছে যে অদ্রির এতে কোনো দোষ নেই। বিভান যেহেতু এটুকু সময় অপেক্ষা করতে পেরেছে, তো সে আরও অপেক্ষা করতে পারবে। এদিকে অদ্রির শাশুড়ির কাছে এসে তার হাতে ডিভোর্স পেপার দিয়ে বলে এটাতে অদ্রিও বিভানের সাইন নিয়ে নিতে। সাথে এটাও বলেছে সে এখনও বিভানকে বিয়ে করতে রাজি আছে। বিভান তার মাকে বোঝাতে পারেনি। আর অদ্রিকে সে বলেছে যেন একটু সহ্য করে, কারণ এই বয়সে মাকে একা রেখে সে অদ্রিকে নিয়ে চলে যেতে পারবে না। অদ্রির বিনিময়ে হাসি দেয়। অদ্রির মনে বিভানের জন্য ভালোবাসা আরও বেড়ে যায়। যখন বিভান তার মাকে নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে রাজি হয় না, তখন শিমুর প্ররোচনায় শিকার হয়ে অদ্রির শাশুড়ি অদ্রির কাছে ডিভোর্স পেপার দেয়। হয়তো সেদিন হতভম্বের মতো তাকিয়েছিল শাশুড়ি মুখের দিকে। তারপর একটা রহস্যময় হাসি দিয়ে ডিভোর্স পেপারে সাইন করে নিজের রুমে গিয়ে বিভানের জন্য একটা চিঠি লিখে বাড়ি থেকে বের হয়ে যায়। চিঠি হাতে বিভান নিজের রুমে ফ্লোরে বসে আছে। বিভান একটু আগেই বাড়িতে এসেছে। আর এসেই ড্রয়িং রুমে রিমু ভাবিও তার ছোট বোনকে দেখে কিছুটা অবাক হয়। তবে অদ্রিকে না দেখে তার কেমন যেন সন্দেহ লাগছিল। তাই তড়িঘড়ি করে নিজের রুমে আসে। নিজের রুমে এসেও অদ্রিকে না দেখে এসে ওয়াশরুম ও ব্যালকনিতেও দেখে। তাও না পেয়ে সে ভয় পেয়ে যায় কিছুটা। এরপর ড্রেসিং টেবিলে পারফিউমের বোতল দিয়ে চাপা দেওয়া কাগজ দেখতে পায়, কিন্তু সেটা খুলে দেখে সেটা একটা চিঠি। বিভান পড়তে শুরু করে চিঠিটা। প্রিয় অর্ধাঙ্গ, আমাকে বাড়িতে সব জায়গায় খুঁজে না পেয়ে এখন তুমি নিশ্চয়ই ভয় পেয়ে আছো। আমি চলে যাচ্ছি। তোমার সাথে জীবনের শেষ সময় পর্যন্ত হয়তো আমি থাকতে পারবো না। আমার জায়গা দখল করে নেবে অন্য কেউ। আজ মা আমাকে ডিভোর্স পেপারে সাইন করতে বলেছে। অনেক দিন যাবৎ ইনডাইরেক্টলি ডিভোর্সের কথাই আমাকে বোঝাতো, তবে আজকে ডিভোর্স পেপার সামনে এনেই দিয়েছে। আমি তো অপয়া মেয়ে যে তার ছেলেকে বাবা হওয়ার সুখ দিতে পারলাম না। মা নিশ্চয়ই তোমার জন্য কোনো মেয়ে দেখে রেখেছে, তাই আজ আমাকে ডিভোর্স পেপারে সাইন করতে বলল। তোমার জীবনে আমার পথযাত্রা হয়তো এতটুকুই ছিল। চলে যেহেতু যাচ্ছি, তাই তোমাকে কিছু কথা বলে যাই। তোমার বড় ভাবি রিমু আর ছোট বোনকে প্রায়ই আমাদের বাড়িতে পাঠাতো। আমি আবার জবে জয়েন করার পর থেকেই শিমু এ বাড়িতে আনাগোনা বেড়ে গেছে। তাজের খালা আমাকে বলেছে শিমু যেদিনই আসে মাকে নিয়ে নাকি মায়ের রুমের দরজা বন্ধ করে অনেক কথা বলে। আমাদের বিয়ের 2 বছর পূর্ণ হবার 2 মাস আগে থেকে মা আমাকে বাচ্চা নেওয়ার কথা বলেই যাচ্ছে। বিয়ের আগে তোমাকে কথা দিয়েছিলাম তোমার মাকে নিজের মা মনে করব। আল্লাহর রহমতে ওই কথা আমি রাখতে পেরেছি। ভবিষ্যতেও যেন আমি ওই কথা রাখতে পারি, তাই আজ আমার এই সিদ্ধান্ত। আমি কিন্তু চাইলে পারতাম উচ্চ বাচ্চ করতে। হুম, এতদিন চিকিৎসা নেয়ার পর ডক্টর বলেছে আমি সুস্থ। রিমু ভাবির তো প্রথম থেকেই আমাকে পছন্দ না। সে তার ছোট বোনের সাথে তোমার বিয়ে দিতে চেয়েছিল। মা হয়তো এখন তোমার সাথে শিমুর বিয়ে ঠিক করবে। তোমারও যদি আমাকে নিয়ে অভিযোগ থাকে তাহলে সাইন করে দিও ডিভোর্স পেপারে। 3 মাস পর ডিভোর্স হয়ে যাবে। কথায় আছে না, খাঁচার পাখিকে মুক্ত করে দেখো সে উড়ে চলে যায় নাকি তোমার কাছে আবার দিন শেষে ফিরে আসে। যদি দিন শেষে তোমার খাঁচায় আবার ফিরে আসে তাহলে ভেবে নিও সে তোমার পোষ মেনেছে। ঠিক তেমনই তোমাকে আমি খাঁচা থেকে মুক্ত করলাম। এখন তোমার পালা। ইতি, তোমার অর্ধাঙ্গিনী। বিভানের চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। কিছুক্ষণ থম মেরে ফ্লোরে বসে থেকে এরপর ড্রয়িং রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। ড্রয়িং রুমে যেয়ে মাকে জিজ্ঞাসা করে, মা, অদ্রি কোথায়? বিভানের মা চুপ করে আছে ছেলের কথা শুনে। রিমু মুখ খুলবে কিছু বলার জন্য, তার আগে বিভান তার ভাবির দিকে হাত দিয়ে চুপ করতে বলে। বলো মা, অদ্রি কই? তোমরা কি করেছো যে অদ্রি বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে? বিভানের মা কিছুটা অবাক হলেও শিমুর মুখ থেকে মনে হচ্ছে তার কিছুটা ভয় পাচ্ছে। বিভানের মা এবার বলে, ওদ্রি কেন চলে গিয়েছে সেটা ওদেরকে জিজ্ঞাসা করো।
শিমু কথার মাঝে ফোড়ন কেটে বলে, তোমার বউ কেন চলে গিয়েছে তা আমরা কিভাবে জানবো? যাওয়ার আগে এই দেখো, ডিভোর্স পেপারে সাইন করে গিয়েছে। এসব মেয়েদের আমার খুব জানা আছে। এরা নিজেদের স্বার্থ হাসিল না হলে সব কিছু করতে পারে। যখন দেখলো নিজে বাচ্চা জন্ম দিতে পারছে না, তখনই নিজে থেকে কেটে পড়লো, যাতে সব দোষ আমাদের পড়ে। রিমু সেও নিজের বোনের কথায় তাল মিলিয়ে বলে, অদ্রি ইচ্ছে করে এতদিন তার সমস্যার কথা জানায়নি, যাতে সে তোমাকে আরও বশ করে নিতে পারে। এই মেয়েটাকে আমার প্রথম থেকেই ভালো লাগতো না। এই মেয়ে যে সুবিধা না তা বোঝাই যাচ্ছিল। আজকে মা একটু কথা শোনাতেই ডিভোর্স পেপারে সাইন করে চলে গেল। অন্যান্য মেয়েদের দেখো, মাটি কামড়ে শ্বশুর বাড়িতে পড়ে থাকে, আর এই মেয়ের দেমাগে মাটিতে পাই পড়ে না। বিভান চোখ বন্ধ করে এতক্ষণ শুনলো, তারপর সামনের টি টেবিলে কিছুটা জোরে লাথি দিয়ে সরায়। এতে সোফায় বসে থাকা তিনজন হকচকিয়ে যায়। বিভান তার ভাবিকে উদ্দেশ্য করে বলে, ভাবি, আপনি আমার বড় ভাইয়ের বউ। বড় ভাইয়ের বউ হিসেবে আমি আপনাকে সম্মান করি। আপনার সাথে আমার সম্পর্ক শুধু দেবর ভাবি, এর থেকে বেশি কিছু না। পূর্বে ছিল আর না পরবর্তীতে হবে। আমি যেমন আপনারও ভাইয়ের সম্পর্কের মধ্যে নাক গলাই না, ঠিক আপনার কাছ থেকে আমি এটাই আশা করব, আপনি আমার আর অদ্রির সম্পর্কের মাঝে নাক গলাবেন না। রিমুর মুখ অপমানে থমথমে ভাব। এবার বিভান শিমুকে উদ্দেশ্য করে বলে, শিমু, তুমি কি করছো সেটা আমি পুরোপুরি না জানলেও আন্দাজ করতে পারি। তোমার বোন যখন আমাদের বাড়ি ছেড়ে আমার ভাইকে নিয়ে ভিন্ন হয়ে গেল, সেখানে তোমার কি এই বাড়িতে প্রতিনিয়ত আসাটা মানায়? এটা তো বেমানান দেখায়, তাই না? কিন্তু তোমার কাছে কি বেমানান লেগেছে? না, তোমার বোন এই বাড়িতে না থাকা সত্ত্বেও তোমার যাতায়াত ছিল। যেখানে তোমার বোন এই বাড়িতে থাকা অবস্থায় তুমি এই বাড়িতে আসলে তোমার বোনের রুমে দরজা বন্ধ করে থাকতে, সেখানে তুমি তোমার বোন ব্যতীত এসে আমার মায়ের সাথে কথা বলতে। তার রুমের দরজা বন্ধ করে রাখো। যেখানে তোমার বড় বোনের আমার মায়ের প্রতি কোনো দয়া মায়া নেই, সেখানে তোমার এত দয়া মায়া দেখানোটা কি এমন হয়ে যায় না যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি? শিমু কিভাবে কথা শোনানোতে রিমু খেপে উঠে বলে, বিভান, তুমি কিন্তু আমার বোনকে অপমান করছো। তোমার বউ চলে গেলে আমার বোনের কি দোষ? শিমু কি বলেছে তোমার বউকে চলে যেতে? তোমার বউ সারাদিন বাহিরে বাহিরে থাকে, তো সে তোমার মাকে সময় দিতে পারে না। মা সারাদিন বাসায় একলা থাকে, তাই শিমু এসে তার সাথে একটু সময় কাটায়। বিভান তার ভাবির কথায় তাচ্ছিল হাসে। এরপর বলে, আসলেই কি সময় কাটাতে আসে, নাকি আসে আমার অদ্রির নামে মায়ের কানে কিছু বলতে? যাই হোক, আপনাদের বলে আমার লাভ নেই। আপনি আমার বড় ভাইয়ের বউ আর আপনার বোন আমার বড় ভাইয়ের শালী। আপনাদের সাথে আমার সম্পর্ক এতটুকুই। এবার বিভান তার মাকে নরম ও ব্যথিত সুরে বলে, মা, অদ্রি কোনোদিন তোমাকে শুধু শাশুড়ি ভেবে দেখেনি, সে তোমাকে নিজের মায়ের মতো দেখেছে। তুমি কি বলতে পারবে অদ্রি তোমার সাথে কোনোদিনও উচ্চস্বরে কথা বলেছে বা তোমার কথার কোনোদিনও খারাপ জবাব দিয়েছে? অদ্রি সকাল থেকে বিকাল পর্যন্ত একটানা কাজ করে অফিসে। ওদের অফিসে কেউ বসে বসে বেতন পায় না। সকালে যাতে তোমার কষ্ট না হয় তাই অফিসে যাওয়ার আগে রান্না শেষ করে যায়। অদ্রি যাওয়ার পর তো কাজের বুয়াই আসে। এরপর সারাদিন ক্লান্ত হয়ে এসে রাতের বেলা আবার রান্না করে। এটা বলবো না যে তুমি অদ্রিকে সাহায্য করো না, তুমিও রাতের বেলা অদ্রিকে সাহায্য করো। সত্যি বলতে অদ্রি থাকাতেই আমি তোমার ও অদ্রির মধ্যে সামঞ্জস্যতা বজায় রাখতে পেরেছি। তোমাকে এখন এসব কথা বলে হয়তো লাভ নেই, কারণ তোমাকে এরা অদ্রির নামে যা বুঝিয়েছে তাতে তুমি ঠিক ভুল বিবেচনা করতে পারছো না। বিভান কথাগুলো শেষ করে আর সেখানে দাঁড়ায়নি। চলে গেছে বিভান নিজের রুমে। বিভান হয়তো অদ্রিকে খুঁজতে বের হতো, তবে যে স্বেচ্ছায় নিজেকে আড়াল করে তাকে শত খুঁজেও পাওয়া যায় না। আরও 2-3 দিন কেটে গেছে। বিভান এখন ঠিক সময় বাড়িতে আসে না। অদ্রি তাদের রুমটাকে যেভাবে রেখে গেছে সেভাবেই বিভান রেখে দিয়েছে। আর কাউকে রুমের ভিতরে ঢুকতেও দেয়নি। সকালবেলা না খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়, রাতেও বাইরে থেকে খেয়ে তারপর বাসায় ফিরে। শিমু রিমু ইদানিং বিভানের মায়ের সাথে খুব ভালো ব্যবহার করছে। শিমু চায় বিভানের সাথে অদ্রির ডিভোর্সটা হওয়ার পর বিভানকে তার মায়ের মাধ্যমে বাধ্য করে বিয়েটা করতে, কিন্তু বিভান যে এখনও ডিভোর্স পেপারে সাইন করেনি। আর এদিকে অদ্রি ওই বাড়িতে কি হচ্ছে, কে কার সাথে গিয়ে কথা বলছে, সব শুনতে পাচ্ছে। অদ্রি ওই বাড়ি থেকে বেরিয়ে আসার আগে রিমু ইভানের
রুমের ভেতরে কয়েকটা মাইক্রোচিপ লাগিয়েছে, আর গেস্ট রুমেও কয়েকটা লাগিয়েছে। ধরতে গেলে সব রুমেই মাইক্রোচিপ লাগানো। অফিস থেকে 7 দিনের ছুটি নিয়েছে সে। শাশুড়ি ও নিজের রুমে এবং ড্রয়িং রুমে তো হিডেন ক্যামেরা লাগানো আছেই, সেই সাথে গেস্ট রুমেও একটা হিডেন ক্যামেরা লাগিয়েছে। অদিতা নিজের বাবা মার কাছেও যায়নি। শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। বিমানের কাছে দিনটা বিষাক্ত লাগছে, কারণ সারা দিন তাকে বাসায় থাকতে হবে। সকাল 9টা বাজে। বিভান এখনও নাস্তার জন্য ডাইনিংয়ে যায়নি। ইভান তার ভাইকে কয়েকবার দরজার বাহির থেকে ডেকে গেছে। ইভান আর বেশি জোর করে না। শেষে বিভানের মা আসে বিভানকে ডাকতে। বিভান বাধ্য হয় দরজা খুলতে। দরজা খোলার পর বিভানের মায়ের সাথে শিমু রুমের ভেতরে প্রবেশ করে। শিমুকে নিজের রুমে দেখে বিভান বিরক্তিকর শব্দ উচ্চারণ করে। বিভানের মা বিভানকে বলে, দেখো বিধান, ওদেরই চলে গেছে। কোথায় গেছে আমরা তা জানি না। তাছাড়া ওদেরই তো স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছে। আমরা কেউ তাকে বাড়ি ছাড়তে বলিনি। এখন তোর জীবনটা কি এভাবে থেমে থাকবে? শিমু কথার মাঝে ব্যঙ্গ করে বলে, দেখো আবার কার সাথে চলে গেছে কিনা। যা মেয়ে বাবা, বাচ্চা তো হবে না, এখন কারো বেড পার্টনার হতেই পারে সে। বিভান শিমুর বলার প্রতিটা শব্দের জন্য রাগে বিভান শিমুর গালে সজোরে থাপ্পড় দিয়ে বসে। শিমু হতভম্বের মতো গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখ গোল গোল করে। বিভানের মা নিজেও অবাক হয়ে গেছে তার ছেলেভাবে থাপ্পড় মারাতে। বিভানের মা তার ছেলেকে বলে, বিধান, তুই এটা কি করলি? তুই শিমুকে থাপ্পড় দিলি? কেন মা? তোমার সামনে সে আমার বউকে নিয়ে আজে বাজে খারাপ কথা বললো, তুমি শুনতে পাওনি? থাপ্পড়টা তো তোমার মারা দরকার ছিল, কিন্তু ভাবি ও তার বোন মিলে তোমার মাথা এমনভাবে নষ্ট করেছে যে তুমি তাদের অন্যায় আর খারাপ কাজগুলো দেখছো না। কিন্তু আমার মাথাটা তো নষ্ট হয়নি, তাই আমি বিবেচনা করতে জানি কে ভুল কে ঠিক। বিভান তার মাকে কথাগুলো বলে নিজের রুম থেকে বেরিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর শিমু এদিকে বিভানের মায়ের সামনে নাকা কান্না জুড়ে দেয়। দেখলে আন্টি, তোমার ছেলেকে ওই মেয়ে কীভাবে বশ করেছে। আমাদের সত্য কথা এখন তোমার ছেলের কানে লাগে না। বিভানের মা শিমুকে সান্ত্বনা দিতে বলে, তুমি চিন্তা করো না শিমু, আমি আমার ছেলের সাথে তোমার বিয়ে দেব। একদিন না একদিন বিভান নিজের ভুলটা বুঝতে পারবেই। শিমু বিভানের মায়ের কথায় শয়তানি হাসি দেয়, যা বিভানের মায়ের অগোচরে রয়েই যায়। অদি টিভির স্ক্রিনের সামনে বসে উচ্চস্বরে হেসে ওঠে। আমি চলে গেছি, এটাকে তোমাদের জয় ভাবছো শিমু আর রিমু ভাবি? আমাকে এত হালকাভাবে নেওয়া উচিত হয়নি তোমাদের। আবার সবক্তি করে বলে, আমি যেমন মরতে পারি তেমন মারতেও পারি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ওয়েট ফর মাই নেক্সট স্টেপ।